প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পর্যায়বৃত্তিক ধর্মের শেষ চারটি অর্থাৎ ধাতব ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, যোজনী এবং জারণমান নিয়ে আলোচনা করব। তো তাহলে আজকে ধাতব ধর্ম দিয়ে শুরু করছি। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো শুরু করা যাক। কোনো একটি মৌলের ধাতব ধর্ম তিনটি বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে প্রথমটি হচ্ছে আয়নীকরণ বিভব কম, অর্থাৎ কোনো মৌলের আয়নীকরণ বিভব যদি কম হয় সেক্ষেত্রে তার শেষ কক্ষপথের ইলেকট্রনকে সরাতে খুব কম শক্তি লাগে, অর্থাৎ সহজেই আমরা তাদেরকে সরিয়ে ফেলতে পারি। তো ইলেকট্রন সরাতে আমার যত কম এফোর্ট বা শক্তি দিতে হবে তত কি সেটি বেশি সক্রিয়, অর্থাৎ দ্রুত ইলেকট্রন ত্যাগ করে সে ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। এক্ষেত্রে তার ধাতব ধর্ম বেশি বলে ধরে নেওয়া হয় এবং তার সক্রিয়তাটাও বেশি। এর পরবর্তী বৈশিষ্ট্যটি হচ্ছে তড়িৎ ধনাত্মকতা উচ্চ, অর্থাৎ আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে তার তড়িৎ ধনাত্মকতা বেশি হবে এবং অধাতুর ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতাটা বেশি হবে। আর ধাতব ধর্মের শেষ বৈশিষ্ট্যটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা এখানে নিম্ন। হ্যাঁ, আমরা দ্বিতীয় আর তৃতীয় পয়েন্টটাকে একবারেই বলতে পারি যে তড়িৎ ধনাত্মকতা উচ্চ মানে সেক্ষেত্রে আমাদের তড়িৎ ঋণাত্মকতাটা নিম্নই হবে। এবার আমরা দেখে নেই যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কিভাবে ধাতব ধর্মের পরিবর্তনটা ঘটছে। এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, আর পরবর্তী চারটি অর্থাৎ সিলিকন, ফসফরাস, সালফার এবং ক্লোরিন হচ্ছে অধাতু, আর শেষে রয়েছে আমাদের আর্গন অর্থাৎ নিষ্ক্রিয় মৌল। এবার কেন এই ধর্মটি প্রদর্শিত হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে ধাতব ধর্মটা হ্রাস পাচ্ছে। তার কারণটা কি আসলে? যত আমি বাম থেকে ডানে যাচ্ছি আসলে তখন আমার পারমাণবিক ব্যাসার্ধটা কমে যাচ্ছে। পারমাণবিক ব্যাসার্ধ কমে গেলে আমার আয়নীকরণ শক্তি বা বিভবটি বেড়ে যায়। আমরা গত ক্লাসগুলোতে পড়ে এসেছি এটা। কেন এটা হয়? কারণ পারমাণবিক ব্যাসার্ধ বা আকৃতি কমে যাওয়ার সাথে সাথে আমার কেন্দ্রীয় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্বটাও কমে যায়। সেক্ষেত্রে আমার শেষ কক্ষপথের ইলেকট্রন সরাতে খুব বেশি শক্তি লাগে, অর্থাৎ আমার আয়নীকরণ বিভব বা শক্তিটি বেশি লাগে। কিন্তু আমার ধাতব ধর্মের ক্ষেত্রে তো আয়নীকরণ বিভব কম লাগবে। তাহলে বাম দিকের এদের ক্ষেত্রে আয়নীকরণ বিভবটা মোটামুটি কম থাকে, যত ডানে যায় তত বাড়তে থাকে। তো সেজন্য বাম থেকে ডানে গেলে আমার ধাতব ধর্মটা হ্রাস পায়। এবার চলে আসি একই গ্রুপে কি ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ 1-এর এখানে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামকে নিয়ে আলোচনা করা হচ্ছে। যত আমি উপর থেকে নিচে নামছি তত আমার ধাতব ধর্মটা বৃদ্ধি পায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে উপর থেকে নিচে নামার সময় আমার নতুন করে একটি শক্তি স্তর যোগ হচ্ছে, আর নতুন শক্তি স্তর যোগ হওয়া মানেই আমার কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাচ্ছে। এটা যখন ঘটবে তখন আমার আয়নীকরণ শক্তি বা বিভবটা কমে যাবে, কারণ দূরত্ব যত বাড়ছে আকর্ষণ শক্তিটা তত কমে যাচ্ছে, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোকে সরাতে আমার খুবই কম শক্তি লাগবে। আর যত আয়নীকরণ বিভবটা কমে যায় তত আমার কি ধাতব ধর্মটা বৃদ্ধি পাবে। আমরা 1 নম্বর বৈশিষ্ট্যতে সেটাই পড়লাম। তো তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা হ্রাস পায়, আর উপর থেকে নিচে নামলে ধাতব ধর্মটা বৃদ্ধি পায়। তাহলে এবার আমরা কালো বক্স দিয়ে ধাতু এবং সাদা বক্স দিয়ে অধাতুকে দেখে নেব। আমরা গ্রুপ 13 থেকে গ্রুপ 16 পর্যন্ত কিছু মৌলকে দেখে নিচ্ছি। তাহলে আমরা দেখছি যে গ্রুপ 13, 14 এবং 15, 16-এর সেক্ষেত্রে আমরা যখন দ্বিতীয় পর্যায়ে নিয়ে কাজ করছি তাদের ক্ষেত্রে সবাই অধাতু। এরপরই যখনই আমি তৃতীয় পর্যায়ে চলে আসলাম, মানে নিচে চলে যাচ্ছি, তখন আমার ধাতব ধর্মটা বেড়ে যাচ্ছে। যেমন গ্রুপ 13-এ দেখা যাচ্ছে যে তৃতীয় পর্যায়ের জন্য অ্যালুমিনিয়াম এখানে ধাতু, আবার ডান পাশের এরা অধাতু। এবার তার নিচের পর্যায়ে যখন চলে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এই পর্যায়গুলোতে সবাই ধাতু হয়ে যাচ্ছে। অর্থাৎ একটু আগের যে সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ যে প্যারামিটারগুলো আমরা দেখলাম সেটা অনুযায়ী এই ছকটা আমরা একটু দেখে নেব। এছাড়াও তোমাদের সবার বইয়ে পর্যায় সারণীতে ধাতু এবং অধাতুকে আলাদা করে দেয়া আছে, আমরা একটু সেটা লক্ষ্য করব। এরপরে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকে আসছি, সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এখানে ভাইয়া কিছু মৌলের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা উল্লেখ করছি। তার আগে বলে দেই একই পর্যায়ে বাম থেকে ডানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা বাড়তে থাকে। একটু দেখে নেই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে গলনাঙ্কটাকে আমি কালো কালার দিয়ে উল্লেখ করছি, আর স্ফুটনাঙ্কটাকে লাল রং। সোডিয়ামের ক্ষেত্রে তার গলনাঙ্ক হচ্ছে প্রায় 97 ডিগ্রি সেলসিয়াস। ম্যাগনেসিয়ামে সেটা বেড়ে যাচ্ছে এবং ভালো রকম বেড়ে গিয়ে সেটা 648 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অ্যালুমিনিয়ামে আরও বেড়ে যাচ্ছে
অনুরূপভাবে আমরা স্ফুটনাঙ্কগুলোর দিকে তাকালেও দেখতে পাবো কি যে তারা ভালোই পরিমাণে বাড়ছে, আবার একই গ্রুপে উপর থেকে নিচে কমতে থাকে। তাহলে আমরা দেখছি যে সোডিয়ামের ক্ষেত্রে প্রায় 97°C গলনাঙ্ক, পটাশিয়ামের ক্ষেত্রে এখানে আমরা এটা একটু দেখে নিই, এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে তাহলে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কে একটু ভুল উঠেছে প্রিন্টে, শুধু কে থাকবে। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক সোডিয়ামের তুলনায় কমে গেছে। রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামেও একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে দেখো এটা 63 ছিল, এখানে এটা হয়ে গেল কত 38, এরপরে 28, এরপরে 27। স্ফুটনাঙ্কের ক্ষেত্র 774 থেকে 688, এরপরে 678, এরপরে 677। এবার এর কারণটা কি আসলে, কেন এই পরিবর্তনগুলো এভাবে হচ্ছে? এর কারণটি হচ্ছে চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব বলতে আমরা বুঝি যে চার্জ বাই পারমাণবিক ব্যাসার্ধ, অর্থাৎ একক পারমাণবিক ব্যাসার্ধে কতটুকু চার্জ রয়েছে সেটাই চার্জ ঘনত্ব ইন্ডিকেট করে। এবার এখানে কতগুলো বৈশিষ্ট্য আমার জেনে রাখা ভালো, যে চার্জ ঘনত্ব গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই চার্জ ঘনত্বের উপর নির্ভরশীল, অর্থাৎ চার্জ ঘনত্ব বেশি হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, চার্জ ঘনত্ব কম হলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হয়। এবার যত আমি বাম থেকে ডানে যাচ্ছি তত আমার চার্জ বাড়ছে। সোডিয়ামের ক্ষেত্রে +1, ম্যাগনেসিয়ামে +2, অ্যালুমিনিয়ামে +3। কিন্তু বাম থেকে ডানে গেলে পারমাণবিক যে ব্যাসার্ধটা সেটা কি প্রায় কাছাকাছি থাকে, অর্থাৎ সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম তো খুব একটা বেশি ছোট না, খুবই অল্প পরিমাণে ছোট, ন্যানোমিটার স্কেলে, তাও আবার ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম কি আর একটু ছোট, বাট আমরা ধরে নিলাম যে প্রায় এদের ব্যাসার্ধগুলো কাছাকাছি। অর্থাৎ এই সূত্রে পারমাণবিক ব্যাসার্ধটা যদি আমি একটা ভ্যালুই বসাই, অর্থাৎ একই রকম ভ্যালু, চার্জ কি হচ্ছে এখানে +1, +2, +3, অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ করার পরে আমি চার্জ ঘনত্বের যে মানটা পাবো সেটা কি ধীরে ধীরে বাড়তে থাকবে। সোডিয়ামে কম, ম্যাগনেসিয়ামে বেশি, অ্যালুমিনিয়ামে কি আরেকটু বেশি। তাহলে বাম থেকে ডানে গেলে চার্জ ঘনত্ব বাড়ে, এজন্যই আমার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা বেড়ে যায়। আর উপর থেকে নিচে নামলে কি ঘটনা ঘটে? উপর থেকে নিচে নামা মানে হচ্ছে একই গ্রুপে কাজ করা, আর একই গ্রুপে যখন কাজ করছি সেই গ্রুপে সবার চার্জের মান একই। তাহলে গ্রুপ 1-এ সবার চার্জের মান হচ্ছে +1। এবার কিন্তু যখন আমি উপর থেকে নিচে নামছি আমার পারমাণবিক ব্যাসার্ধ তো আর কনস্ট্যান্ট না, ফিক্সড না, সেটা কি পরিবর্তন হচ্ছে এবং ভালো পরিমাণে পরিবর্তন হচ্ছে। তাহলে এই চার্জ ঘনত্বের সূত্রে আমার চার্জটা কনস্ট্যান্ট +1, আর পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়ছে। তাহলে আমার হরের মান যত বাড়বে এই পুরো ভগ্নাংশটির মান কি হবে তত কমে যাবে। তাহলে একই গ্রুপে উপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাওয়ার কারণে চার্জ ঘনত্বটা কমে যায়, আর চার্জ ঘনত্ব কমে যাওয়া মানেই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যাওয়া। এবার আমরা পরবর্তী বৈশিষ্ট্য চলে আসি, পরবর্তী পর্যায়বৃত্তিক ধর্ম যেটা, সেটা হচ্ছে যোজনী। তো আমরা সবাই জানি যোজনী কি এবং যোজনী কিভাবে পরিবর্তিত হয়। তারপরেও আমরা যেহেতু একটা ধর্ম হিসেবে পড়ছি ভাইয়া, খুব সংক্ষেপে এটাকে দেখিয়ে দিচ্ছি। গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত আমরা যেই গ্রুপগুলো পাচ্ছি, অর্থাৎ আধুনিকতম পর্যায় সারণী অনুযায়ী 1, 2, এরপরে 13, 14, 15, 16, 17, 18, তাদের যেই যোজনী সেটা হচ্ছে গ্রুপ 1-এর জন্য 1, 2 এর জন্য 2, 13-এর জন্য 3, 14-এর জন্য 4। এবার 15, 16, 17, 18-এ আবার কমতে শুরু করে। 15-এ আমরা পাচ্ছি 3, 16-এ আমরা পাচ্ছি 2, 17-এ পাচ্ছি 1, এরপরে হচ্ছে 0। ওকে, কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু পরিবর্তনশীল দেখতে পাই, যেমন গ্রুপ 16-এর ক্ষেত্রে আমরা 2 এর পাশাপাশি 4ও পেয়েছি, 6ও পেয়েছি, আবার 15-এর ক্ষেত্রে 3ও পাই, 5ও পাই। আমরা যখন যোজনী নির্ধারণ করতাম, আমার শেষ কক্ষপথটাকে বলা হতো যোজনী স্তর। এই যোজনী স্তরে যতগুলো ইলেকট্রন থাকতো সেটাই হতো তার যোজনী সংখ্যা, অথবা 8 থেকে সেই সংখ্যাটাকে বাদ দিলে যেটা থাকতো সেটাই হচ্ছে ইলেকট্রন যোজনী সংখ্যা। তাহলে সেইভাবে আমরা যোজনী বের করতে পারি। এরপরে চলে আসছি আমরা জারণ মান। জারণ মানের সাথে যোজনীর ডিফারেন্সটা বা পার্থক্যটা কোথায়? যোজনীতে আমরা জানি, যেমন হাইড্রোজেনের যোজনী, তার একটি হাত রয়েছে, সে একজনকে ধরতে পারে। অক্সিজেনের যোজনী, তার দুটি হাত রয়েছে, দুজনকে ধরতে পারে। কিন্তু জারণ মান হচ্ছে কোনো মৌলে কয়টি ইলেকট্রন আদান প্রদান করছে, অর্থাৎ কি অনুপাতে যুক্ত থাকছে সেখানে। যেমন আমরা দেখি যে সালফার ডাইঅক্সাইডে সালফারের জারণ মান হচ্ছে +4, আবার হাইড্রোজেন সালফাইডে সালফারের জারণ মান কত? -2।
আবার সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান কত +6। এই যে পরিবর্তনটা, এই যে এক এক যৌগ অনুযায়ী মৌলটা তার অনুপাত পরিবর্তন করছে, এটাকে আমরা বলছি তার জারণ মান। তো জারণ মানের যে ভ্যালুগুলো সেগুলো প্লাস মাইনাস হতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো প্লাস মাইনাস বা ভগ্নাংশ হওয়া সম্ভব নয়। যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে। এবার তাহলে জারণ মানগুলো একটু দেখে নিই আমরা। গ্রুপ 1, 2 এবং 13-এর ক্ষেত্রে যথাক্রমে +1, +2, +3। গ্রুপ 14-এ +4ও হতে পারে, -4ও হতে পারে। আর এরপরে গ্রুপ 15, 16, 17-এ যথাক্রমে -3, -2, -1। আর গ্রুপ 18 যেহেতু নিষ্ক্রিয় মৌল, তার এখানে জারণ মান এবং যোজনী দুইটাই শূন্য। তাহলে আমরা মৌলসমূহের পর্যায়বৃত্তিক ধর্ম নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন মৌলের অক্সাইডের প্রকৃতি নিয়ে আলোচনা করব, যেটি আমাদের সৃজনশীলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।